মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের এই যে যুদ্ধ সঙ্গে আরও যে দেশগুলো জড়িয়ে পড়েছে, এই মধ্য এশিয়ার যুদ্ধের কারণে আলুর দামে একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম সম্পূর্ণ ডেটার ভিত্তিতে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই একটা অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটা আপনাদের সামনে আমি রাখবো এবং আপনারাই বিচার করবেন যে এর প্রভাবে আলুর দামে কি কোনো ফারাক আসবে বা এটা কি পরবর্তীকালে আলুর দামকে নির্ধারণ করবে কি করবে না। আমার যতদূর মনে হয়েছে আলুর দামে এটা কিন্তু একটা পরবর্তীকালে বড় এফেক্ট করবে, সেটা আজকে আপনাদের সামনে আলোচনা করছি। সাথে আজকের দিনে আলুর মার্কেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন রয়েছে, মার্কেট কন্ডিশন, মার্কেটে আজকে কি দাম চলছে আলুর, সমস্তটা আজকে এই ভিডিও আলোচনা করছি। সম্পূর্ণটা দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, চাষি বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন। আসুন শুরু করি। তো আমার যে অ্যানালাইসিস সেটা হচ্ছে, এখন দেখেছেন মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধ চলছে। একদিকে তো রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, আর দ্বিতীয় হচ্ছে আপনার আমেরিকা আমেরিকা এবং ইসরায়েল মিলে কিন্তু ইরানের উপরে অ্যাটাক করেছে এবং পাল্টা তারাও অ্যাটাক করেছে। তো এদের মধ্যে যুদ্ধ, এই তার মধ্যে জড়িয়ে পড়েছে হচ্ছে মুসলিম কিছু দেশ, যেমন আপনার হচ্ছে কাতার, যেমন হচ্ছে আপনার সৌদি আরব, দুবাই। তো এই সব দেশগুলো কিন্তু জড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে এইসব দেশে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে। তো স্বভাবতই যদি আমেরিকা তার উপরে অ্যাটাক করে ইরানের উপরে, ইরান কিন্তু পাল্টা ওই আমেরিকার সেনা ঘাঁটির উপরে অ্যাটাক করবে, তাতে সে ঘাঁটি যে দেশেই থাক না কেন। সেই কারণে কি হয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, ইরান কিন্তু হরমুজ প্রণালীটা বন্ধ রেখেছে। তারা সিলেক্টিভ কিছু দেশের এবং সিলেক্টিভ কিছু জাহাজকে মাত্র পেরোতে দিচ্ছে সেই জায়গাটা দিয়ে। এখানে চার্ট দেখতে পাবেন, এই যে জলপথটা দেখছেন, এই জলপথটা দিয়ে গোটা বিশ্বের 30% ফার্টিলাইজার বা চাপান সার রপ্তানি হয় বা আমদানি হয়। আমেরিকা থেকে ফার্টিলাইজার বিভিন্ন দেশে আসে এই হরমুজ প্রণালী দিয়ে। এছাড়াও এই মধ্য এশিয়ার দেশগুলো থেকে বিভিন্ন যে প্রাকৃতিক গ্যাস এলএনজি, সেই এলএনজি সরবরাহটাও কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে হয় এবং বিভিন্ন আফ্রিকার দেশগুলোতে যায়। আমাদের ভারতের প্রায় 68%, বুঝতে পারছেন, 68% যে প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সেটা আসে কিন্তু আপনার হচ্ছে এই মধ্য এশিয়ার দেশগুলো থেকে এবং হরমুজ প্রণালী হয়ে আসে। এবং সেটা এখন কি হয়েছে, যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে সেই এলএনজির দাম কিন্তু আকাশ ছোঁয়া। সাথে বিভিন্ন দেশগুলো যারা এলএনজির প্রোডাকশন করছিল, তারা এলএনজির প্রোডাকশনটা কমিয়ে দিয়েছে নিজেদের দেশের নিরাপত্তার কারণে। এবং ইরানের যে এলএনজি প্রোডাকশন সেটাও কমে গেছে। বিভিন্ন মধ্য এশিয়ার যে দেশগুলো থেকে আমাদের এখানে এলএনজি আসতো বা প্রাকৃতিক গ্যাসটা আসতো, দেখতে পাচ্ছেন এলপিজির কি পরিমাণ ক্রাইসিস চলছে এখন। তো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেনই। তো সেই কারণে কি হয়েছে, এই ফার্টিলাইজার তৈরি করতে গেলে আমাদের যেগুলো চাপান সার, ইউরিয়া, বিশেষত ইউরিয়া যেটা আমরা ব্যবহার করি, নাইট্রোজেন 46% বিভিন্ন ফসলে আমরা ব্যবহার করি দেখেছেন। তো সেই ইউরিয়া প্রোডাকশন করতে গেলে নাইট্রোজেনের প্রোডাকশনের জন্য প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন, এলএনজি গ্যাসটা প্রয়োজন বিশেষ করে। তো এলএনজি সাপ্লাইটা পুরোটা যেহেতু বন্ধ হয়ে গেছে, বা সাপ্লাইটা সামান্য কয়েকটা মাত্র জাহাজ কিন্তু পেরোচ্ছে সেই জায়গা দিয়ে। ইরান যদিও ভারতের বিভিন্ন জাহাজকে পারাপারের জন্য ফুল পারমিশন দিয়েছে, কিন্তু যেহেতু দামটা বেড়ে গেছে, তার প্রোডাকশনটা কমে গেছে, অলরেডি কিন্তু একটা শর্টেজ রয়েছে, এটা মানতেই হবে। সেই কারণে কি হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে কারখানাগুলো ছিল, নিজেদের যে কারখানাগুলো ফার্টিলাইজার তৈরির যে কারখানাগুলো, সেগুলো তাদের প্রোডাকশন কমিয়ে দিয়েছে। বা বাইরে থেকে যে পটাশটা আমদানি হতো, আমাদের রাশিয়া থেকে পটাশিয়ামের আমদানি হয়, সালফারের আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। তো বিভিন্ন এই দেশগুলোতে যুদ্ধ লাগার জন্য এই যে আমদানি, এই যে আমাদের কাঁচামালের অভাব, সেই কারণে কিন্তু ফার্টিলাইজারের একটা ভালো ক্রাইসিস দেখা যাচ্ছে। এখনই দেখবেন ফার্টিলাইজার বিভিন্ন জায়গায় দাম বেড়ে গেছে এবং পরবর্তীকালে তো এই সময় তো যেহেতু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি চাষটা কম, গরম পড়ছে, গরমে চাষটা কম হয়, আবার চাষ শুরু হবে বর্ষার সময়। তো সেই সময় টের পাবেন যখন আমন ধান আপনারা রোপণ করতে যাবেন, যে কি পরিমাণ ফার্টিলাইজারের রেট বেড়ে যাবে, দেখবেন ইউরিয়া রেট বেড়ে যাবে। যদি আমাদের কেন্দ্র সরকার কোনো রকম ভর্তুকি দেয় একমাত্র, তাহলেই কিন্তু দামটা স্টেবল থাকবে, না হলে দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। তো সেই কারণে বিভিন্ন দেশগুলো, যেমন কেনিয়া, যেমন ব্রাজিল রয়েছে, এরকম যে দেশগুলো, তাদের কিন্তু এই যে প্রাকৃতিক গ্যাসের সাপ্লাইটা একদমই শেষ হয়ে গেছে, তাদের একদম শর্টেজ তৈরি হয়ে গেছে। তো আমাদের এই যে এশিয়ার যে দেশগুলো, যেগুলো আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, তারপরে এই যে দেশগুলো যেখানে আমাদের কি হয়, চাষটা ভরপুর হয়, সেই সব দেশে কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যে গ্যাসের রপ্তানিটা হতো, যে প্রাকৃতিক গ্যাসের, সেটা অনেকটা কিন্তু শর্টেজ হয়েছে, অনেকটা কমে গেছে।
অনেক দেশে আবার রপ্তানি করতেও দিচ্ছে না ইরান। সেই কারণে ফার্টিলাইজারের দাম কিন্তু হু করে বাড়ছে এবং পরবর্তীকালে আরও বাড়বে, যেটা এক্সপার্টরা বলছেন যে আরও বাড়বে। এবং যুদ্ধ এখনই থামবে না, যুদ্ধ কিন্তু লং টাইম চলবে। সেই কারণে ফার্টিলাইজারের অভাবে দেখবেন পরবর্তীকালে বিভিন্ন যে দেশগুলোতে, আমাদের এখানে তো শীতকালে আলু চাষ হয়, অন্যান্য দেশে কিন্তু আমাদের এখানে যখন শীতকাল আপনার নর্থ হেমিসফিয়ারে তখন কিন্তু গ্রীষ্মকাল, বা আমাদের এখানে যখন গ্রীষ্মকাল, পরবর্তী মানে অন্যান্য বিভিন্ন দেশে এখন কিন্তু আবার শীতকাল। তো ওয়েদারটা আমাদের এখানে যেটা রয়েছে অনেক দেশে কিন্তু তার বিপরীত। তো সেখানে যে আলুর চাষ হবে, সেখানে যে গমের চাষ হবে, সেখানে যে সয়াবিনের চাষ হবে, সেগুলো কিন্তু অনেকটা এফেক্ট করছে। তো অনেকটা এফেক্ট করার জন্য কি হচ্ছে, সেই সমস্ত দেশে খাবারের সংকট দেখা যাবে। আর খাবারের সংকট যখন দেখা যাবে, চাষবাস যখন কমে যাবে, চাষবাস যখন হবে না, প্রোডাকশন কমে যাবে, সেই সময় আপনারা কি লক্ষ্য করবেন? আপনারাই ভেবে দেখুন, যে কোনো জিনিস পৃথিবীর সমস্ত জায়গাতে দাম বেড়ে যাবে। এখনই দেখছেন গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্য এবং তেলের সামান্য কিছু ফারাক হয়েছে বলে এখন কিন্তু সমস্ত জিনিসের দাম দেখছেন সকলে বাড়িয়ে দিয়েছে। তো সেরকম কিন্তু যখন খাবারে আমাদের এফেক্ট করবে, যখন আমরা যে অন্নটা গ্রাস করি, সে অন্নের উপরে যখন এফেক্ট করবে ফলনে, তখন কিন্তু গোটা মানে বিশ্বের সমস্ত যে খাদ্য চেইন, যে ফুড চেইনটা, সেটা ডিসরাপ্ট করে যাবে, সেটা নষ্ট হবে। সেই কারণে আমরা কি দেখব, পরবর্তীকালে কিন্তু খাবারের সংকট দেখব। আর খাবারের সংকট যখনই আসবে বিভিন্ন দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে, আমাদের ইউপির কাছে, আমাদের গুজরাটের কাছে, আমাদের ভারতবর্ষে ব্যাপক পরিমাণ আলুর প্রোডাকশন এবছর হয়েছে এবং ব্যাপক স্টক রয়েছে। তো সেই আলুটা যদি আমরা পরবর্তীকালে সেই সমস্ত যুদ্ধ চলাকালীন যে দেশগুলো রয়েছে সেখানে যদি আমরা ট্রান্সপোর্ট করতে পারি, অথবা যেখানে যেখানে খাবারের সংকট দেখা দিতে পারে সেখানে যদি আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারি, আমাদের সরকার যদি সেই চেষ্টাটা চালায়, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের কাছেই আবেদন, তারা যদি সেই চেষ্টাটা চালায়, তাহলে কিন্তু পরবর্তীকালে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আমার যতদূর মনে হলো এই সম্পূর্ণ বিষয়টা অ্যানালাইসিস করে। আপনাদের কি মনে হচ্ছে, যদি এরকমটা হয়, খাবারের সংকট দেখা যায়, আমরা যদি আলু রপ্তানি করতে পারি, তাহলে কি আলুর জন্য ভালো কিছু হবে মনে হয়, নাকি এরকমই থাকবে, নাকি এই আলু ফেলে দিতে হবে বলবেন, নাকি বলবেন আলু বিক্রি হবে না, স্টোরে পচে নষ্ট হবে? তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের দিনে আলুর কি দাম যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। অনেকটা বিষয় মানে অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটা আপনাদের এই বিষয়টা বোঝাতে গিয়ে। তো আজকে আলুর দাম কি যাচ্ছে সেটা প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো আজকের দিনে জ্যোতি আলু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কৃষকরা বিক্রি করছে 180 থেকে 200 টাকার মধ্যে। 200 টাকা জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে রেডি। সেই রেডি আলুটা বিক্রি হচ্ছে আজকের দিনে 270 থেকে 280 টাকা দামের মধ্যে। ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ, ওভারঅল মার্কেট বলছি, কোথাও 260 টাকাতেও রেডি আলু বিক্রি হচ্ছে, কোথাও আবার 290 টাকাতেও রেডি আলু বিক্রি হচ্ছে। তো ফারাকটা হচ্ছে কি, অ্যাভারেজ যদি আমি নিয়ে আসি, অ্যাভারেজ চাষি হাতে পাচ্ছে 180 থেকে 200 টাকা, রেডিটা বিক্রি হচ্ছে আপনার 280 থেকে মোটামুটি 290 টাকা ধরতে পারেন। আজকের দিনে আপনাকে জ্যোতি আলু বললাম, জ্যোতি আলুর বন্ড কি বিক্রি হচ্ছে? জ্যোতি আলুর আজকে বন্ড বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকার মধ্যে বন্ড বিক্রি হচ্ছে। আজকে হেমালিনী আলুর বন্ড বিক্রি হচ্ছে 250 টাকা। হেমালিনী আলু কৃষক হাতে কত পাচ্ছে? হেমালিনীর জন্য কৃষক হাতে পাচ্ছে 160 টাকা থেকে 170 টাকা ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আজ লাল কেটু আলু বিক্রি হচ্ছে 5 টাকা 20 পয়সা, মানে হচ্ছে আপনার 260 টাকা থেকে 275 টাকার মধ্যে প্রতি 50 কেজির বস্তা হিসাবে লাল কেটু আলুটা বিক্রি হচ্ছে। আজকে পোখরাজ কৃষক হাতে পাচ্ছে 120 টাকা, আর পোখরাজের বন্ড বিক্রি হচ্ছে 170 টাকা। রেডি পোখরাজ বিক্রি হচ্ছে 180 টাকা দামে। আজকের দিনে কেবাইস আলু বিক্রি হচ্ছে 230 টাকা, কৃষক হাতে পাচ্ছে। রেডিটা বিক্রি হচ্ছে 300 টাকা দামে। আর চন্দ্রমুখী আলু কৃষক হাতে পাচ্ছে 290 থেকে 300 টাকা, আর এটা রেডি আলুটা বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকার মধ্যে। আর আপনাকে কমিশন মান্ডিগুলোতে যে দামটা যদি বলি, আজকে কমিশন মার্কেটগুলোতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 320 টাকা, চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 450 টাকায়, হেমালিনী আলু বিক্রি হচ্ছে 280 টাকায়। তো এই দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। আজ কলম্বো আলু গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কী দামে বিক্রি হচ্ছে? কলম্বো আজ বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকার মধ্যে। কলম্বো আলুর দামটা জ্যোতি আলুর সমানেই যাচ্ছে। অন্যান্য বছর কী হয়, কলম্বো আলুর দাম জ্যোতির চেয়ে 30-40 টাকা বেশি থাকে। এবছর মার্কেট ডাউন থাকার কারণে কলম্বোর দাম জ্যোতির দাম মোটামুটি একই যাচ্ছে। তো এই গেল আজকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে আলুর কি বাজার মোটামুটি আজকে রয়েছে, কৃষক কত পাচ্ছে আর রেডি কত বিক্রি হচ্ছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে, কিছু জেনে থাকেন, নতুন কিছু অ্যানালাইসিস জানলেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার যে অ্যানালাইসিস যদি পছন্দ হয়, যদি এরকম অ্যানালাইসিস আপনারা পরবর্তীকালে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, তাহলেই আমি বুঝবো। এবং পরবর্তীকালে আরও এই যে অ্যানালাইসিস, বিভিন্ন মানে ডিপ অ্যানালাইসিসগুলো যেগুলো আলুকে এফেক্ট করতে পারে পরবর্তীকালে, সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। বিভিন্ন
ব্যবসায়ীর ইন্টারভিউ চাইলে আমি নিয়ে আসবো, কৃষকের ইন্টারভিউ চাইলে আমি নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি।